ওয়েলকাম টু মাই চ্যানেল ফানলিট উইথ অনুসুয়া। আজকের ক্লাসে আমরা শুরু করব জেমস সিংয়ের নাটক রাইডার্স টু দ্য সি। আজকের ক্লাসে রাইডার্স টু দ্য সি এর ব্যাকগ্রাউন্ড এবং অন্যান্য ইনফরমেশন সমেত সামারি এবং একটা ক্যারেক্টার ইন্ট্রোডাকশন সব কিছু কভার করব। তাহলে শুরু করা যাক, লেটস বিগিন। দেখো, একটা লিটারেরি টেক্সটকে বুঝতে গেলে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তার কনটেক্সট বা সময়কাল বা প্রেক্ষাপটটাকে বোঝা। অর্থাৎ একটা কোনো লিটারেরি টেক্সট কোন সময়ে লেখা হচ্ছে এবং সেই সময়ের বা সেই সময় যে আর্থসামাজিক বা সোশিও ইকোনমিক বা সোশিও পলিটিক্যাল, ঠিক আছে, বা আর্থ রাজনৈতিক যে প্রেক্ষাপট সেইটা বোঝা কিন্তু অত্যন্ত জরুরি, তাই তো? তাহলে আমরা প্রথমে চলে আসবো রাইডার্স টু দ্য সি যে কনটেক্সট, সেই কনটেক্সটার একটা আলোচনাতে, যে কোন প্রেক্ষাপটে বা কোন সামাজিক অবস্থায় এই নাটকটা লেখা হচ্ছে। তাহলে প্রথম হচ্ছে কেল্টিক রিভাইভাল। কেল্টিক বলতে কি বোঝায়? বিভিন্ন যে ইউরোপীয় যে জায়গাগুলো রয়েছে, লাইক আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ঠিক আছে, এইরকম যে জায়গাগুলো, সেই যে ইউরোপের যে দেশগুলো, সেই দেশগুলো যে সংস্কৃতি, কীরকম সংস্কৃতি না, প্রি রোমান যে কালচার, ঠিক আছে, তো সেই সংস্কৃতিগুলো, তাদের যে নিজস্ব বিশ্বাস, ভাষা, ধ্যান ধারণা, সেইগুলোর রিভাইভাল মানে পুনর্জাগরণ, সেগুলোকে আবার রিভাইভ করা হচ্ছে। তাহলে এই সময়টা কেল্টিক রিভাইভাল, এই ঘটনাটা একটা ঐতিহাসিক ঘটনা। সেই ঘটনার সময়কালটা কখন না, এটা হচ্ছে 19th, ঠিক আছে, লেট 19th অ্যান্ড আর্লি 20th সেঞ্চুরি। অর্থাৎ ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগ থেকে বিংশ শতাব্দীর শুরু অবধি একটা মুভমেন্ট, একটা আন্দোলন দেখা গেছিল, বা একটা সমাজে একটা ঐতিহাসিক একটা মুভমেন্ট, একটা প্রভাব দেখা যায়, যেখানে দেখা যায় কি, যে কেল্টিক রিভাইভাল, অর্থাৎ যারা কেলস, আয়ারল্যান্ড, স্কটল্যান্ডে যারা মানুষ, তাদের মধ্যে একটা চেতনা জাগৃত হয় যে আমরা আমাদের পুরনো যে সংস্কৃতি, আমাদের যে ভাষা, আমাদের কাব্য কবিতা, আমাদের যে ফোকলোর, আমাদের যে গাথা, ঠিক আছে, সেই সব কিছুকে আবার আমরা ফিরিয়ে আনবো। অর্থাৎ এই দীর্ঘদিন ধরে আয়ারল্যান্ড যে ইংরেজ ঔপনিবেশিকতার মধ্যে ছিল, ঠিক আছে, সেইখান থেকে একটা প্রোটেস্ট বা একটা রেজিস্ট্যান্স হিসেবে কেল্টিক রিভাইভাল দেখা যায়। এবং সেইটার মূল উদ্দেশ্যই ছিল এই যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, শিল্প বা শহরকেন্দ্রিক সভ্যতার হাত থেকে নিজেদের সংস্কৃতিকে রক্ষা করার একমাত্র উপায় হচ্ছে নিজেদের ভাষা, সাহিত্য, ঠিক আছে, এবং কবিতা, সব কিছুকে আবার পুনরুজ্জীবিত করা, সেগুলোকে আবার নতুন করে প্রতিষ্ঠিত করা। এবং সেই উদ্দেশ্য নিয়ে সে কেল্টিক রিভাইভালে তিনজন মুখ্য যে ফিগার বলা যেতে পারে, তারা ছিলেন ডব্লিউ.বি. ইয়েটস, উইলিয়াম বাটলার ইয়েটস, লেডি গ্রেগরি এবং জন মিলিংটন সিং বা জে.এম. সিং, ঠিক আছে। এই উদ্দেশ্য নিয়ে এই তিনজন সাহিত্যিক এগিয়েছিলেন। তাদের উদ্দেশ্য ছিল কি, আয়ারল্যান্ডের বা যে কেল্টিক যে কালচার বা লিটারেচার বা যে হেরিটেজ, তাদের যে সংস্কৃতি, তাদের সাহিত্য, তাদের ঐতিহ্য, সেগুলোকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করা, ঠিক আছে। এবং জে.এম. সিংয়ের রাইডার্স টু দ্য সি খানিকটা বলা যেতে পারে কেল্টিক রিভাইভাল দ্বারা অনুপ্রাণিত। কেন? তার কারণ হচ্ছে এখানে আমরা পুরো যে আইরিশ, ঠিক আছে, যে আয়ারল্যান্ডের যে উপত্যকা, মানে আয়ারল্যান্ডের যে সমুদ্র উপত্যকা অঞ্চলে মানুষের ভাষা, তাদের ধর্মবিশ্বাস, তাদের আচার আচরণ, তাদের কুসংস্কার, তাদের যে জীবন রীতি, সব কিছু কিন্তু আমরা এই নাটকে প্রতিফলিত হতে দেখতে পাবো। দ্বিতীয় যেটা ব্যাকগ্রাউন্ড, সেটা হচ্ছে উইলিয়াম বাটলার ইয়েটস। তিনি ছিলেন জে.এম. সিংয়ের একজন অত্যন্ত কাছের বন্ধু বলা যেতে পারে বা মেন্টর। তিনি জে.এম. সিংকে অনুপ্রাণিত করেছিলেন। তিনি বলেছিলেন যে যদি তুমি আয়ারল্যান্ডের জীবনকে বা যদি তুমি আয়ারল্যান্ডের কালচারকে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে চাও তোমার সাহিত্যে, তাহলে একবার অ্যারন আইল্যান্ড ঘুরে এসো, ঠিক আছে। অ্যারেল আইল্যান্ড হচ্ছে, আইল্যান্ড মানে দ্বীপ, সেটা হচ্ছে আয়ারল্যান্ডের পশ্চিমভাগে অবস্থিত একটা দ্বীপ, যেটা আরেকটা নাম ইনিশমান। সেখানে ঘুরে এসো, সেইখানকার মানুষদের জীবনযাত্রা যদি একবার দেখে আসো, তাহলে দেখবে এইটা তোমাকে কিন্তু খুব কাছ থেকে আয়ারল্যান্ডটাকে চিনতে শেখাবে।
তাই তো? অর্থাৎ একটা শহর বলো, একটা জায়গা বলো, সেই জায়গার মানুষদের, সাধারণ মানুষের জীবনযাত্রা না দেখলে কিন্তু সেই জায়গা সম্পর্কে ধারণা করা যায় না। অনেকটা আমরা বলতে পারি না, এখন ইতিহাসকে দেখার দৃষ্টিকোণটাই হয়ে গেছে কি নিম্নবিত্তের ইতিহাস, তাই তো? অর্থাৎ সমাজে যারা পিছিয়ে পড়া মানুষ, সাধারণ মানুষ, তাদের দৃষ্টিকোণ থেকে যখনই আমরা দেখব ইতিহাসটাকে বা সময়কালটাকে, তখনই কিন্তু আমরা খুব ভালোভাবে বা ক্লোজ একটা যে পারসেপশন, ধারণা, তখনই কিন্তু আমাদের তৈরি হবে। তো WB Yeats জেমস সিংকে এই একটা সাজেশন দিয়েছিলেন, তুমি অ্যারেন আইল্যান্ডে গিয়ে যদি থাকো, সেখানকার মানুষদের জীবনযাত্রা দেখো, সেটা কিন্তু তোমাকে এই যে উদ্দেশ্য নিয়ে তুমি লিখছো যে কেল্টিক রিভাইভাল, অর্থাৎ কেল্টিক যে কালচার হেরিটেজ, এটাকে যে তুমি আবার পুনরুজ্জীবিত করবে তোমার লেখনীর মধ্য দিয়ে, সেইটা অনেকটা সফল হবে। WB Yeatsের এই সাজেশন বা উপদেশ মেনে জেএম সিং 1898 এবং থেকে 1903 সাল অবধি এই যে সময়সীমা, তার যে সামারটা, গ্রীষ্মকালটা, সেইটা তিনি পরপর, ঠিক আছে, এই পরপর এই কয়েকটা বছরের যে সামার সিজন, গ্রীষ্মকাল, তিনি এই গ্রীষ্মকালটা কাটিয়েছিলেন কোথায় না অ্যারেন আইল্যান্ডে, এবং সেইটা তাকে রাইডার্স টু দ্য সি নাটক লিখতে যথেষ্ট অনুপ্রাণিত করেছিল। আরেকটা কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে, যখন তিনি সেই অ্যারেন আইল্যান্ডে ছিলেন সেই সময় একটা ঘটনা ঘটে। তিনি শুনতে পারেন লোকের মুখে যে ইনিশম্যান বা ওই অ্যারেন আইল্যান্ডের কাছে যে ডোনেগল রয়েছে, কাউন্টি অফ ডোনেগল, ওটা আরেকটা আইল্যান্ড, সেখানে একটা মানুষ ডুবে গেছে এবং তার মৃতদেহ পাওয়া গেছে। এই ঘটনাটা তার সাথে ইয়েটসের যে সাজেশন যে অ্যারেন আইল্যান্ডে গিয়ে তাদের কালচার ভালো করে অবজার্ভ করা এবং কেল্টিক রিভাইভাল, অর্থাৎ যে কেল্টিক কালচার, লিজেন্ড, লোকগাথা, সব কিছুকে পুনঃপ্রতিষ্ঠিত করা, এই তিনটে উদ্দেশ্য বা এই তিনটে কনটেক্সট, এই তিনটে ঘটনা জেমস সিংকে অনুপ্রাণিত করেছিল টু রাইট রাইডার্স টু দ্য সি। এবং দীর্ঘদিন তার এই অ্যারেন আইল্যান্ডে থাকাটা তাকে এই সংস্কৃতির খুব কাছাকাছি নিয়ে এসেছিল, যেটার পরিণামস্বরূপ তিনি লিখেছিলেন রাইডার্স টু দ্য সি নাটক। কম্পোজিশন, পাবলিকেশন অ্যান্ড পারফরমেন্স, ঠিক আছে? অর্থাৎ রাইডার্স টু দ্য সি নাটকটা লেখা হয়েছিল 1902 সালে। এই নাটকটা, রাইডার্স টু দ্য সি নাটকটা প্রথম পারফর্ম করা হয়েছিল, অর্থাৎ প্রথম এই নাটকটা মঞ্চস্থ করা হয়েছিল 1904 খ্রিস্টাব্দের 25শে ফেব্রুয়ারি, ঠিক আছে, ইন দ্য ইয়ার 1904 অন 25th ফেব্রুয়ারি। কোথায় নাটকটা মঞ্চস্থ করা হয়? দ্য প্লে ওয়াজ ফার্স্ট পারফর্মড অ্যাট দ্য মলসওয়ার্থ হল, ডাবলিন। আয়ারল্যান্ডের ডাবলিন শহরের মলসওয়ার্থ হল, ঠিক আছে, সেই মঞ্চে, সেই হলের সেই মঞ্চে এই নাটকটা প্রথম মঞ্চস্থ হয়েছিল। এবং কোন নাট্য কোম্পানি, দেখবে এক একটা থিয়েটার বা এক একটা দল থাকে, নাটক দল, তাহলে যারা এই নাটকটা মঞ্চস্থ করেছিল সেই দল বা ওই কোম্পানির নাম ছিল কি? আইরিশ ন্যাশনাল থিয়েটার সোসাইটি, ঠিক আছে। তাহলে এই নাটকটা লেখা হয়েছিল 1902 খ্রিস্টাব্দে, ইন দ্য ইয়ার 1902। এই নাটকটা প্রথম মঞ্চস্থ হয়েছিল, পারফর্মড হয়েছিল ইন দ্য ইয়ার 1904, 1904 খ্রিস্টাব্দে 25th ফেব্রুয়ারি। এই নাটকটা মঞ্চস্থ হয়েছিল আয়ারল্যান্ডের ডাবলিন শহরের মলসওয়ার্থ হলে, এবং যে নাট্যদল বা গোষ্ঠী এই নাটকটা মঞ্চস্থ করায় তার নাম হচ্ছে আইরিশ ন্যাশনাল থিয়েটার সোসাইটি। সেটিং অফ রাইডার্স টু দ্য সি। সেটিং বলতে আমরা বোঝাই যেটা হচ্ছে স্থান। একটা কথা আছে না, স্থান, কাল, পাত্র, ঠিক আছে, টাইম, প্লেস এবং ক্যারেক্টার বা আইডেন্টিটি। তো সেই স্থান, কোন স্থানে নাটকটা সেট করেছিল, অর্থাৎ কোন স্থানে প্রেক্ষাপটে নাটকটা লেখা হয়েছিল। তাহলে দ্য প্লে ইজ সেট অ্যাট ওয়ান অফ দ্য অ্যারেন আইল্যান্ড ইন গলওয়ে বে অফ দ্য ওয়েস্ট কোস্ট অফ আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের পশ্চিমে যে সমুদ্র উপত্যকা, সেই উপত্যকা যে গলওয়ে বে, অর্থাৎ গলওয়ে যে খাত, সেখানে যে অবস্থিত অ্যারেন আইল্যান্ড, সেই আইল্যান্ড যেটার অন্য নাম রয়েছে, যেমন ইনিশমান বা ইনিশির বা ইনিশমোর, ঠিক আছে, তিনটে নাম রয়েছে এটার। অ্যারেন আইল্যান্ডও বলে, কখনো কেউ ইনিশমানও বলে, কেউ ইনিশমোরও বলে, কেউ ইনিশিরও বলে,
ঠিক আছে? তো এরকম বিভিন্ন নাম রয়েছে, যেরকম দেখবে, যেমন এক্সাম্পল দিতে পারি টাটানগর, কেউ জামশেদপুরও বলে, কেউ টাটাও বলে, কেউ টাটানগরও বলে, তাহলে এক এক রকম নাম থাকে একটা জায়গারই। তো সেই রকমই আয়ারল্যান্ডের পশ্চিম প্রান্তে যে সমুদ্র উপত্যকা, যে গলওয়েড বে, সেইখানে অবস্থিত ছিল এই অ্যারন আইল্যান্ড বা ইনিশমান। সেই স্থানটাই হচ্ছে এই নাটকের প্রেক্ষাপট। ফর্ম, টাইপ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। ফর্ম অর্থাৎ গঠন। তাহলে আমরা নাটকের প্রথমে প্রেক্ষাপট বা কনটেক্সটটা পড়লাম, এইবার পড়ব গঠনগত বৈশিষ্ট্য। রাইডার্স টু দ্য সি নাটকে যে গঠনগত বৈশিষ্ট্য, ঠিক আছে? কি ধরনের নাটক এটা, ট্র্যাজেডি না কমেডি, এগুলোকে বলা হচ্ছে টাইপ। কি ধরনের নাটক, ট্র্যাজেডি, কমেডি না কী রকম নাটক, এবং ল্যাঙ্গুয়েজ, কোন ভাষায় লেখা। তাহলে রাইডার্স টু দ্য সি গঠনগত দিক থেকে হচ্ছে ওয়ান অ্যাক্ট প্লে বা একাঙ্কী নাটক, অর্থাৎ এখানে একটাই অঙ্ক রয়েছে। অঙ্ক মানে আমাদের ম্যাথামেটিক্স নয়, নাটকের অঙ্ক থাকে, ঠিক আছে? এক একটা, যেরকম কবিতার ক্ষেত্রে স্ট্যান্জা হয়, প্রোজের ক্ষেত্রে যেমন প্যারাগ্রাফ হয়, নাটকের এক একটা অঙ্ক থাকে। তাহলে এটা হচ্ছে ওয়ান অ্যাক্ট প্লে, অত্যন্ত ছোট একটা নাটক, এক অঙ্কের। টাইপ, টাইপ যদি বলা যায়, রাইডার্স টু দ্য সি ইজ এ ট্র্যাজেডি। তাহলে ট্র্যাজেডি কি? ট্র্যাজেডি হচ্ছে বিয়োগান্তক নাটক, যে নাটক মৃত্যু বা মৃত্যুসম যন্ত্রণা দিয়ে শেষ হয়, সেই ধরনের নাটককে বলা হয়ে থাকে ট্র্যাজেডি। হ্যাভিং, তাহলে রাইডার্স টু দ্য সি ট্র্যাজেডি হলেও, তার টাইপটা ট্র্যাজেডি হলেও সেটা কীরকমের ট্র্যাজেডি? ট্র্যাজেডির অনেক প্রকারভেদ রয়েছে, ঠিক আছে? যেমন গ্রিক ট্র্যাজেডি, যেগুলো গ্রিস দেশে প্রাচীনকালে লেখা হতো, যেইখান থেকে অ্যারিস্টটল, যাকে সাহিত্যর জনক বলা হয়ে থাকে বা দর্শনের জনক প্লেটো অ্যারিস্টটলকে বলা হয়, তো সে অ্যারিস্টটল তার ট্র্যাজিক হিরো বা ট্র্যাজেডির সংজ্ঞা তৈরি করেছিলেন এবং বলেছিলেন ট্র্যাজেডি ইজ দ্য স্পেকটাকেল অফ এ ম্যানস মিসফরচুন, ঠিক আছে, ফ্রম প্রসপ্যারিটি টু অ্যাডভার্সিটি। যে ট্র্যাজেডি একটা মানুষের দুর্ভাগ্যের কাহিনী দেখায়, ভালো অবস্থা থেকে তার যে পতন, এবং তার ট্র্যাজেডির উদ্দেশ্য হচ্ছে কি, টু অ্যারাউজ পিটি অ্যান্ড ফিয়ার, আমাদের মধ্যে ভয় এবং করুণা উদ্রেক করা, এবং একটা ক্যাথারসিস বা একটা সেই ভয় আর করুণার মধ্য দিয়ে আমাদের যে খারাপ যে গুণগুলো রয়েছে, ঠিক আছে, নেগেটিভ ট্রেডসগুলো রয়েছে, সেগুলোকে ক্যাথারসিস বা পার্জ আউট করে দেওয়া, সেগুলোর নিষ্কাশন করে দেওয়া, এইটা হচ্ছে ট্র্যাজেডি। কিন্তু রাইডার্স টু দ্য সিতে আমরা কীরকম ট্র্যাজেডি দেখতে পাই? গ্রিক ট্র্যাজেডির কিছু এলিমেন্ট দেখতে পাই, অর্থাৎ গ্রিক নাটকের কিছু এলিমেন্ট দেখতে পাই, কিছু পাই আমরা মডার্ন ট্র্যাজেডি, অর্থাৎ আধুনিক ট্র্যাজেডি। দেখো, সময়ের সাথে সাথে কি দৃষ্টিকোণ বা রিপ্রেজেন্টেশন, উপস্থাপনা অনেকটা পরিবর্তন হয়, তাই তো? গ্রিক যুগে যেরকম গল্প উপকথা থাকতো, সেইটা চেঞ্জ হয়েছে পরবর্তীকালে এলিজাবেথের এজে, শেক্সপিয়ারের সময়। আবার আধুনিক সময়ে সেটা কিন্তু আরও চেঞ্জ হচ্ছে। সিনেমা দিয়ে আমি যেমন এর আগের একটা ভিডিওতে আলোচনা করেছিলাম ইউলিসিসের ক্ষেত্রে, তো সেই রকমই রাইডার্স টু দ্য সিতে ওই একই রেফারেন্স দেবো। দেখবে সিনেমা একরকম থাকবে না, 50-এর দশকে একরকম সিনেমা, 70-এর দশকে একরকম সিনেমা, এখনকার দিনে আমরা অন্যরকম সিনেমা দেখতে পাই, তাই তো? সময়ের সাথে সাথে সব কিছুর একটা পরিবর্তন ঘটে। তাহলে রাইডার্স টু দ্য সি নাটকে আমরা গ্রিক কিছু এলিমেন্ট উপাদান দেখতে পাবো, কিছু মডার্ন ট্র্যাজেডির উপাদান দেখতে পাবো। তাহলে রাইডার্স টু দ্য সি টাইপের দিক দিয়ে কি, ট্র্যাজেডি উইথ সাম এলিমেন্টস অফ গ্রিক ট্র্যাজেডি অ্যান্ড মডার্ন ট্র্যাজেডি। এছাড়াও টাইপের দিক দিয়ে রাইডার্স টু দ্য সিকে অনেকে পোয়েটিক ড্রামা বলেন। পোয়েটিক ড্রামা মানে যেটা হচ্ছে কাব্যিক নাটক, যে নাটকটা অনেক সময় ভার্স ড্রামার সাথে পোয়েটিক ড্রামার একটা সামান্য পার্থক্য রয়েছে। ভার্স ড্রামা মানে হচ্ছে যে নাটকের ডায়লগটা, সংলাপটা পুরোটাই কাব্যে থাকে, আর পোয়েটিক ড্রামা মানে যেখানে প্রোজ হয়, কবিতা বা কাব্যে থাকে, বা যদি প্রোজেও থাকে, তাহলে আঞ্চলিক ভাষার, প্রত্যেকটা আঞ্চলিক ভাষার মধ্যে যে একটা কাব্য থাকে, ঠিক আছে, যে একটা রিদম থাকে, সেইটাকে ক্যাপচার করাটা হচ্ছে কিন্তু পোয়েটিক ড্রামার মূল উদ্দেশ্য। তাহলে সেই দিক দিয়ে যেহেতু এটা একটা আঞ্চলিক ভাষায় লেখা হচ্ছে, ঠিক আছে, এবং সেই আঞ্চলিক যে সংস্কৃতি সেইটাকে উপস্থাপন করা হচ্ছে, সেই জন্য এই নাটকটাকে রাইডার্স টু দ্য সিকে পোয়েটিক ড্রামাও বলা হয়ে থাকে।
এবার চলে আসি ল্যাঙ্গুয়েজ, কোন ভাষায় লেখা হচ্ছে। রাইডার্স টু দ্য সি লেখা হচ্ছে হিবার্নো ইংলিশ ডায়ালেক্ট বা আইরিশ ডায়ালেক্ট। ঠিক আছে, দেখবে ইংলিশেরও অনেক রকম প্রকারভেদ থাকে, যার জন্য যারা মডার্ন লিঙ্গুইস্ট ভাষাবিদ তারা বলে ইংলিশ কিন্তু একটা ভাষা নয়, ইংলিশ ইজ অ্যাবাউট দ্য ইংলিশেস। ঠিক আছে, অনেক রকমের ইংলিশ মিলিত হয়ে ইংলিশ তৈরি হচ্ছে। দেখবে আমাদের ইন্ডিয়ানদের যেমন ইংরেজি বলার একটা ধরন রয়েছে, আফ্রিকানদের যেমন এক রকমের ধরন রয়েছে, সেরকমভাবে আয়ারল্যান্ডের মানুষদের কিন্তু এক রকমের ধরন রয়েছে ইংরেজি বলা। তো সেই ইংরেজিটাকে বলা হচ্ছে হিবার্নো ইংলিশ। ঠিক আছে, সেই হিবার্নো ইংলিশ ভাষায় লেখা হচ্ছে এই নাটকটা। কেন লেখা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে বলেছি, ওই যে কেল্টিক কালচার বা রিভাইভাল, সেই যে সংস্কৃতি সাহিত্য ঐতিহ্য সেইগুলোকে পুনরুস্থাপনের উদ্দেশ্যে জেমস সিং এখানে কিন্তু সে শহর কেন্দ্রিক মানে কেতাদুরস্ত ইংরেজি ভাষা, ঝাঁ চকচকে ইংরেজি ভাষায় না লিখে তিনি একটা গ্রাম্য, একটা সমুদ্র উপত্যকার একটা দ্বীপের মানুষের যে আঞ্চলিক ভাষা, সেই ভাষায় হিবার্নো ইংলিশ ডায়ালেক্টে তিনি এইটা নাটকটা লিখেছেন। এলিমেন্টস অফ গ্রিক ট্র্যাজেডি ইন রাইডার্স টু দ্য সি। গ্রিক নাটকের কোন কোন উপাদান আমরা রাইডার্স টু দ্য সিতে দেখতে পাই? প্রথম, গ্রিক নাটকের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কি এইটা দেখানো যে ম্যানস হেল্পলেসনেস অ্যাগেনস্ট ফেট অ্যান্ড ডেস্টিনি বা ফেট ইজ ডেস্টিনি। গ্রিক নাটকের প্রধান উপাদান হচ্ছে কি এইটা দেখানো যে ভাগ্যই মানুষের ভবিতব্য নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, অর্থাৎ ভাগ্যের হাতের মানুষ কিন্তু কি অনলি আ পাপেট, খেলার পুতুল মাত্র। ভাগ্য যেদিকে মানুষকে নিয়ে যায় মানুষ সেদিকে ধাবিত হয়। তাহলে গ্রিক ট্র্যাজেডির এই যে একটা মূল বৈশিষ্ট্য, অর্থাৎ ফেট ইজ ডেস্টিনি, ঠিক আছে, ভাগ্যই ভবিতব্য রচনা করে, সেই বিষয়টা আমরা রাইডার্স টু দ্য সিতে দেখতে পাই। এখানে দেখতে পাই কি ভাগ্য, অর্থাৎ এখানে সমুদ্রকে সেই ভাগ্যের প্রতীক হিসেবে দেখানো হচ্ছে এবং সমুদ্রে মানুষের জীবনের আয়ু, তাদের অবস্থা সব কিছু নিয়ন্ত্রণ করছে। তার হাতে মানুষ কি অসহায়, এক কাঠপুতুলের মতো। নেক্সট, কোরিক ক্যারেক্টার্স লাইক নোরা অ্যান্ড ক্যাথলিন। গ্রিক নাটকে কোরাস দেখতে পাওয়া যায়। তো হোয়াট ইজ দ্য পারপাস অফ কোরাস? প্রথম উদ্দেশ্য হচ্ছে কোরাসের কি ইনফরমেশন দেওয়া। ঠিক আছে, নাটকটাতে কোথায় কি হচ্ছে, কদ্দূর কি হচ্ছে, ব্যাকগ্রাউন্ডে কি হচ্ছে, সেই বিষয়ে আমাদেরকে ইনফরমেশন দেওয়া। ঠিক আছে, সেই তথ্য প্রদান, সেইটা একটা কাজ হচ্ছে কোরাসের। আরেকটা কাজ হচ্ছে ধরো একটা সিন থেকে আরেকটা সিন, ঠিক আছে, আমরা যদি নাটক দেখে থাকি দেখবে একটা সিন থেকে আরেকটা সিনে যে পরিবর্তন হচ্ছে, একটু ধরো ক্যারেক্টারদের মেকআপ টেকআপ করে ড্রেস চেঞ্জ করে আসা বা একটু সেটিংটা চেঞ্জ করা, সেই দুয়ের মাঝে গ্যাপটা, এটা তো আর সিনেমা নয় যে শ্যুট করে কাট করে এডিট করে করবে, এটা একদম চলছে লাইভ পারফরমেন্স নাটক। তো এই দুটোর মাঝে, দুটো সিনের মাঝে যে গ্যাপটা তৈরি হচ্ছে সেইটাকে ফিল আপ করাটা, সেই সময় মঞ্চে এসে কোনো কথা বলা, ইনফরমেশন দেওয়া, সেই কাজটা কিন্তু করে কোরাস। তাহলে নোরা আর ক্যাথলিনের মধ্যে আমরা এই বিষয়টা দেখতে পাবো, তাদেরকে কোরিক ক্যারেক্টার্স বলা হচ্ছে, অর্থাৎ ইনফরমেশন দিচ্ছে তারা। এবং মরিয়া কখন আসবে, বাটলে কি করছে, এই আগে পরে কি হচ্ছে, মাঝে যে যোগসূত্র সেইটাকে তারা স্থাপন করছে। নেক্সট, দ্য বিলিভ ইন রিচুয়ালস এবং 3 ইউনিটিস অফ টাইম, প্লেস অ্যান্ড আইডেন্টিটি অ্যান্ড ক্যারেক্টার। গ্রিক নাটকের মূল উপাদান হচ্ছে কি 3 ইউনিটিস, ঠিক আছে, 3টে ইউনিটি, হ্যাঁ, ঐক্য, সেইটাকে অবজার্ভ করা, মেনে চলা। ইউনিটি অফ টাইম, অর্থাৎ গ্রিক নাটক দেখায় যে গ্রিক নাটকের সময়সীমা একটা দিন অর্থাৎ 24 ঘন্টা বা 12 ঘন্টার মধ্যে কিন্তু কমপ্লিট হয়। ঠিক আছে, বছরের পর বছর, মানে যখন আমরা ম্যাকবেথ পড়ছি আমরা দেখতে পাচ্ছি একটা সময়ে ম্যাকবেথ কি করছে, সে জেনারেল থাকছে, তারপরে সে ডানকানকে সরিয়ে সে রাজা হচ্ছে, মানে বহু বছরের একটা এক্সপ্যানশন, একটা টাইম দেখানো হচ্ছে, ক্রমবর্ধমান। কিন্তু গ্রিক নাটকে একদিন 24 ঘন্টা বা 12 ঘন্টার একটা গল্প, একটা কন্টিনিউয়েশনকে দেখানো হয়, এটাকে বলে ইউনিটি অফ টাইম। ইউনিটি অফ প্লেস কাকে বলে? ধরো এক স্থানে যেখানে নাটকটা শুরু হচ্ছে সেখানেই শেষ হবে, সেটিংটা চেঞ্জ হবে না,
ঠিক আছে? যেমন আমরা আবারও উদাহরণ দিচ্ছি ম্যাকবেথের শুরুতে সেটিংটা হচ্ছে কি একটা ওপেন হিট যেখানে উইচেসরা আসছে, তারপরে সেটিং হয়ে যাচ্ছে যুদ্ধক্ষেত্র, তারপরে সেটিং হয়ে যাচ্ছে যুদ্ধ থেকে ফেরার পথ, তারপরে সেটিং হচ্ছে ডানকানের কাসল। এই রকম স্থান যে পরিবর্তন হচ্ছে, কখনো সেটা স্কটল্যান্ড থেকে ইংল্যান্ডে চলে যাচ্ছে, এই রকম স্থানের পরিবর্তন কিন্তু গ্রিক নাটকে হতো না। তাহলে ইউনিটি অফ প্লেস সেইটাকে কিন্তু মেনটেন করতো গ্রিক নাটক। তাহলে এই নাটকেও আমরা দেখতে পাচ্ছি শুরু থেকে শেষ অবধি একটাই সেটিং, সেটা কি অ্যারন আইল্যান্ডের একটা ছোট্ট কটেজ, একটা কুঁড়ে ঘরের একটা ছোট্ট রান্নাঘর বা কিচেন, সেইখানেই পুরো নাটকটা অনুষ্ঠিত হচ্ছে। ঠিক আছে, বেশ। লাস্ট হচ্ছে ইউনিটি অফ অ্যাকশন। ইউনিটি অফ অ্যাকশন মানে ট্র্যাজেডি, যে নাটকটা দুঃখ বা বিয়োগান্তক নাটক, সেটা বিয়োগান্তকই থাকবে এবং এখানে একাধিক প্লট সাবপ্লট থাকবে না। ঠিক আছে, একাধিক গল্প ন্যারেশন থাকবে না। এই নাটকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি শুরু থেকে শেষ অবধি সেই ট্র্যাজিক টোনটা বা যে ট্র্যাজিক অ্যাটমসফিয়ার সেটা মেনটেন করা হচ্ছে, এবং এক অঙ্কের নাটক, এখানে একাধিক প্লট নেই, একটা পরিবারেরই কিন্তু প্লট রয়েছে। ঠিক আছে, বেশ। তাহলে গ্রিক নাটকে যে ইউনিটি অফ টাইম, প্লেস অ্যান্ড অ্যাকশন সেইটা কিন্তু মেনটেন করা হচ্ছে, সেই দিক দিয়েও এই নাটকে গ্রিক এলিমেন্ট রয়েছে। লাস্ট কেন গ্রিক এলিমেন্ট বলা হচ্ছে, সেটা হচ্ছে ক্যাথারসিস বা ইউনিভার্সাল সাফারিং। ক্যাথারসিস মানে হচ্ছে কি, এই যে কোনো মানুষের, দেখো নাটক তো মঞ্চস্থ করা হচ্ছে একটা উদ্দেশ্য নিয়ে, তো সেই উদ্দেশ্যটা কি, মানুষের মধ্যে কাছে খারাপ জিনিসগুলো রয়েছে, সেইগুলোকে যখনই আমরা দেখছি মঞ্চস্থ হতে, তার পরিণতি কি হচ্ছে, মানুষ কি হয় তখন সচেতন হয়েছে তার মধ্যেকার ওই যে খারাপটা। মানে যখন ধরো আমার মধ্যে প্রচণ্ড রাগ রয়েছে, আমি যখন দেখছি রাগের পরিণতিতে একটা মানুষের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক আছে, বা যখন আমরা দেখছি ওথেলোর মধ্যে কি গালিবিলিটি, অন্যের কথা খুব সহজে বিশ্বাস করে, ধরো আমারও একই নেচার, আমি অন্যের কথা বিশ্বাস করি। আমি যখন এইটা দেখছি স্টেজে মঞ্চস্থ হতে, যে ওথেলোর এই অতি বিশ্বাসের ফলে নিজের সর্বনাশটাও ডেকে আনলো, তখন কি হয়ে যাচ্ছে, আমি সচেতন হয়ে যাচ্ছি, আমার মধ্যেকার ওই যে নেগেটিভ ট্রেটটা সেটার ক্যাথারসিস পার্জ আউট হয়ে যাচ্ছে, ওই এক্সেস অফ ইমোশন সেগুলো বেরিয়ে যাচ্ছে। এবং ওথেলো এখানে শুধুমাত্র একটা চরিত্র থাকছে না, ওথেলো কিন্তু ওই মুহূর্তের জন্য আমরা সবাই ওথেলো হয়ে যাচ্ছি, এটাকে বলা হচ্ছে ইউনিভার্সাল সাফারিং। তাহলে এই নাটকে আমরা দেখব এইটা দুঃখটা কিন্তু শুধু আর মরিয়ার দুঃখ থাকছে না, এটা পৃথিবীতে সমস্ত মায়ের দুঃখ হয়ে যাচ্ছে, যে মায়েরা কোনো না কোনো কারণে তাদের সন্তানকে হারাচ্ছেন। তাহলে ইউনিভার্সাল আপিল, যেটা গ্রিক নাটকের একটা অন্যতম উপাদান, সেটাও কিন্তু আমরা রাইডার্স টু দ্য সিতে দেখতে পাচ্ছি। এলিমেন্টস অফ মডার্ন ট্র্যাজেডি ইন রাইডার্স টু দ্য সি। মডার্ন নাটকের কী উপাদান দেখতে পাচ্ছি আমরা রাইডার্স টু দ্য সিতে? প্রথম, মডার্ন নাটক মানে কি, সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, তাই তো? গ্রিক নাটকে সবসময় দেখা যায় রাজা, সেনাপতি, ঠিক আছে। মডার্ন নাটকে দেখানো হয় সাধারণ মানুষই হচ্ছে প্রোটাগনিস্ট। ওকে, অর্থাৎ এই নাটকেও আমরা দেখতে পাই মরিয়া যে একজন সামান্য ফিশার উইমেন, ঠিক আছে, অর্থাৎ বাংলা ভাষায় আমরা যাদেরকে বলি মৎস্যজীবী, সেই মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষ হচ্ছেন মরিয়া। তাহলে একটা সাধারণ আনহিরোইক প্রোটাগনিস্ট। গ্রিক নাটক যদি আমরা দেখি বা পরবর্তীকালে শেক্সপিরিয়ান নাটকেও আমরা দেখতে পাই কি, রাজারা হচ্ছে প্রোটাগনিস্ট, ট্র্যাজিক হিরো হচ্ছে রাজা বা সেনাপতি বা রাজপুত্র, হ্যাঁ, তাদেরকে দেখা যায়, কিন্তু তাদের মধ্যে একটা হিরোইজম থাকে, একটা নায়কোচিত ভাব, ঠিক আছে। এই লম্বা, এই সাহস, এই একা ওয়ান ম্যান আর্মি, একাই যুদ্ধ করে এতজনকে পরাস্ত করে দিচ্ছে, সেই রকম কোনো কিছু আমরা মডার্ন নাটকে দেখতে পাই না। মডার্ন নাটকের যে ট্র্যাজিক হিরো, সে আমাদেরই মতো হচ্ছে ছা পোষা সহজ সরল মধ্যবিত্ত মানুষ, ঠিক আছে, যে জীবনের সংঘর্ষে জর্জরিত, তার মধ্যে কোনো হিরোইজম নেই, বেঁচে থাকাটাই হচ্ছে তার মধ্যে হিরোইজম, এছাড়া কোনো নায়কোচিত ভাব, হ্যাঁ, সেই 6 ফুট লম্বা, হ্যাঁ, মানে তোমার 16 ইঞ্চি কাঁচ চওড়া, এইরকম কোনো নায়কোচিত তার শারীরিক গঠন বা মানসিক অবস্থান, মানে ইউলিসিস সুলভ নয় আর কি, কোনোভাবেই সেই বা ম্যাকবেথ সুলভ নয়, একদম সাধারণ মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত একজন মানুষ।
তাহলে মরিয়ার মধ্যেও আমরা সেই আনহিরোইজমটা দেখতে পাই। সে হিরোইক নয়, সে অত্যন্ত সাধারণ এবং একটা নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের সে হচ্ছেন একজন সদস্য। এছাড়া মডার্ন নাটকে দেখা যায় কি ডায়লগ কম হয়, তাহলে বেশি কি থাকে নন ভার্বাল জেস্টার্স, ঠিক আছে, এবং সিম্বলস। এক একটা অঙ্গভঙ্গিমা বা সেটিং, নাটকের যে সেটিং সেইটাই কিন্তু অনেক কথা বলে দেয়, ঠিক আছে। মানে দুঃখ পেয়েছে সেখানে হাউ হাউ করে কাঁদার বর্ণনা থাকে না, চুপ করে মাথা নিচু করে বসে থাকা, সেটাই হচ্ছে কিন্তু কথা বলে দিচ্ছে। তাহলে এই যে নন ভার্বাল জেস্টার্স এবং সেটিংটাকে যে একটা সিম্বল বা প্রতীক হিসেবে ব্যবহার করা, সেইটা হচ্ছে মডার্ন নাটকের একটা বৈশিষ্ট্য, যেটাও আমরা রাইডার্স টু দ্য সিতে দেখতে পাবো। এছাড়াও মডার্ন এজে যেটা দেখানো হয় যে লোকাল ভাষার ব্যবহার এবং যে আঞ্চলিক যে রিচুয়ালস, নিয়ম নীতি পালন, সেইটাও কিন্তু এই নাটকে দেখতে পাবো। সেই দিক দিয়েও রাইডার্স টু দ্য সিকে আমরা মডার্ন ট্র্যাজেডি বলতে পারি। রাইডার্স টু দ্য সি অ্যাজ এ পোয়েটিক ড্রামা। কেন রাইডার্স টু দ্য সিকে পোয়েটিক ড্রামা বলবো? প্রথম, কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ। কলোকুয়াল মানে হচ্ছে যে আঞ্চলিক ভাষা, চলিত ভাষা, ঠিক আছে, মানে সাধু ভাষা নয়, একদম আমরা যেরকম কথা বলি সেরকম ভাষা। তো সেই ভাষায় একটা খুব গুরুগম্ভীর বিষয়বস্তুকে উপস্থাপন। পোয়েটিক ড্রামার এই যে আইডিয়াটা আমরা টি.এস. এলিয়টের থেকে পাচ্ছি, যে টি.এস. এলিয়ট বলেছিলেন প্রত্যেকটা গুরুগম্ভীর বিষয়কে যখন একটা আঞ্চলিক ভাষা, সেই ভাষায় বলা হয়ে থাকে, সেই ভাষার যে ছন্দ থাকে, প্রত্যেক ভাষার তো একটা ছন্দ থাকে, তাহলে সেই ভাষার যে ছন্দ থাকে, সেই ছন্দটায় যে সুরময়তাটা থাকে, যে মিউজিক্যালিটি থাকে, সেইটা ওই ভাষাটাকে কাব্যিক করে তোলে। তাহলে এটাকে পোয়েটিক ড্রামা কেন বলা হচ্ছে? কাব্যে লেখা হচ্ছে কি না, গদ্যেই লেখা হচ্ছে, কিন্তু আঞ্চলিক ভাষার যে সুর থাকে, যে ছন্দ থাকে, সেইটা এই নাটকে ধরা পড়ছে। এবং সে আঞ্চলিক ভাষায় একটা গুরুগম্ভীর বিষয়বস্তু, যে মানুষ প্রকৃতির হাতে বা ভাগ্যের হাতে কতটা নিরস্ত্র, কতটা অসহায়, এই গুরুগম্ভীর বিষয়টাকে তুলে ধরা হচ্ছে। এই জন্য এটাকে পোয়েটিক ড্রামা বলছে। এছাড়াও এই নাটকে প্রতীক বা সিম্বলের ব্যবহার করা হচ্ছে ইমোশনকে বোঝাতে, ঠিক আছে, আবেগকে বোঝাতে সিম্বলের ব্যবহার করা হচ্ছে, প্রতীকের ব্যবহার করা হচ্ছে। যেমন রং কখনো প্রতীক হয়ে যাচ্ছে, দুঃখের ক্ষেত্রে আমরা গ্রে কালার, মৃত্যুর ক্ষেত্রে গ্রে কালার, ব্ল্যাক কালার দেখতে পাচ্ছি, জীবনের ক্ষেত্রে আমরা রেড কালারকে সিম্বলাইজ। নাটকটা ডিটেলে পড়লে দেখতে পাবে, পুরো বিষয়টা বোঝা যাবে। এছাড়া আমরা মিথ দেখতে পাচ্ছি, বেশ কিছু পৌরাণিক গাথা, ঠিক আছে, সেইটার ব্যবহারও কিন্তু এই নাটককে পোয়েটিক ড্রামা স্ট্যাটাস দিচ্ছে। থিমস অফ দ্য প্লে, এই নাটকের বিষয়বস্তুগুলো কি কি একটু চট করে জেনে নিই। প্রথম, ম্যানস ইটার্নাল স্ট্রাগল আগেইনস্ট ফেট, যেটা প্রথমেই বললাম যে মানুষের যে ইটার্নাল, চিরন্তন যে মানুষের সংঘর্ষ, ভাগ্যের সাথে মানুষের যে এক চিরন্তন সংঘর্ষ, যে ভাগ্যের ঘাত প্রতিঘাতে টিকে থাকার যে সংঘর্ষ, সেই সংঘর্ষটা কিন্তু এই নাটকের একটা বিষয়বস্তু। দ্য কনফ্লিক্ট বিটুইন লাইফ অ্যান্ড লাইভলিহুড, জীবন এবং জীবিকার তার যে সংঘাত। আমরা একদিকে দেখতে পাচ্ছি রাইডার্স টু দ্য সিতে সমুদ্র মানুষকে জীবিকা দিচ্ছে, কখনো কেউ মৎস্যজীবী হচ্ছে, কেউ ঝিনুক কালেক্ট করছে, কেউ সমুদ্র পেরিয়ে ঘোড়া বিক্রি করতে যাচ্ছে। তাহলে সমুদ্র জীবিকা দিচ্ছে এদেরকে, কিন্তু পরিবর্তে সমুদ্র তার কি মূল্য নিচ্ছে? জীবনটাকে নিয়ে নিচ্ছে। তাহলে তার জীবিকা দেওয়ার পারিশ্রমিকটা কি? তাদের জীবন। তাহলে জীবন আর জীবিকার সংঘাত, তাদের বেঁচে থাকতে গেলে অর্থ উপার্জন করতে হবে, কিন্তু অর্থ উপার্জন করতে গিয়ে তাদের জীবন সংকটে পড়ে যাচ্ছে। তাহলে এই লাইফ অ্যান্ড লাইভলিহুডের যে কনফ্লিক্ট, জীবন ও জীবিকার সংঘাত, এইটাই নাটকের আরেকটা বিষয়বস্তু। 3, এ পেগানিস্টিক অ্যাপ্রোচ টু নেচার অ্যান্ড দ্য রিচুয়ালিস্টিক প্র্যাকটিসেস। পেগানিজম কাকে বলে? পেগানিজম মানে হচ্ছে
প্রকৃতির বিভিন্ন যে আসপেক্টস, দিকগুলোকে ঈশ্বর হিসেবে পুজো করা। একদম একদম প্রাচীন আমরা ইতিহাসে পড়েছি মানুষ প্রকৃতি পুজো করতো, তাই তো, ভয় পেত। হ্যাঁ, ঝড় বৃষ্টির এক দেবতা, সূর্য মানে রোদ আলোর দেবতা, এবং তারা মনে করতো কি প্রকৃতি পুজো করলে, বিভিন্ন আচার নিয়ম পালন করলেই প্রকৃতি খুশি থাকবে, প্রকৃতি খুশি থাকলে আমরা শান্তিতে বাস করতে পারবো। অর্থাৎ এই যে বিশ্বাস যে প্রকৃতির মধ্যে ঈশ্বর রয়েছে, ঠিক আছে, প্রকৃতিকে খুশি করে চলো, এই পেগানিস্টিক আসপেক্ট বা প্রকৃতির সাথে যোগ স্থাপন, কখন কোন দিক দিয়ে হাওয়া বইলে সেটা খারাপ বুঝে যাওয়া। যেমন মরিয়া বলে দিচ্ছে যে ওয়েস্ট থেকে হাওয়া বইছে, সাউথ থেকে বইছে, মানে এটা খারাপ, ঠিক আছে, এখন সমুদ্রে যাওয়া উচিত নয়। তাহলে এই যে প্রকৃতির সাথে মানুষের যে যোগ স্থাপন, প্রকৃতির উপরে বিশ্বাস বা ধর্মকে স্থাপিত করা, সেইটাকে বলা হয় পেগানিজম। নেক্সট, জেন্ডার রোলস অ্যান্ড দ্য আইডিয়া অফ ম্যাসকুলিনিটি। এখানে কিন্তু আমরা একটা জেন্ডার রোল দেখতে পাই। কীরকম জেন্ডার রোল? যারা পুরুষ তারা সমুদ্র পাড়ি দেবে, সমুদ্রের ওপর নির্ভর করে জীবিকা অর্জন করবে, এবং যারা স্ত্রী বা মহিলা তারা ঘরের কাজকর্ম করবে, তারা রান্না বান্না করবে এবং ঘরের যা কিছু কাজকর্ম সেইটা করবে। ম্যাসকুলিনিটির আইডিয়াটা কোথায় পায়? এখানে প্রত্যেকটা মানুষ তার যে পুরুষোচিত দায়িত্ব পালনের জন্য তারা কিন্তু সমুদ্রে যাচ্ছে, জীবনকে উপেক্ষা করে যাচ্ছে। তাহলে বার্টলে একটা অল্প বয়সী ছেলে, আমরা জানি মায়ের বারণ সত্ত্বেও, জানে রিস্ক আছে, তা সত্ত্বেও কেন যাচ্ছে সমুদ্রে? কেননা তাকে সেই পুরুষের দায়িত্ব পালন করতে হবে। এইটাই হচ্ছে যে বলে না সাইকোলজিক্যালি, মানে এই বিষয়গুলো মনস্তত্ত্বে এমনভাবে ঢুকে গেছে যে আমি বাড়ির পুরুষ, আমাকে দায়িত্ব নিতেই হবে। সেই জন্য বার্টলে সে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছে, এটা জেনে যে মৃত্যু মানে অবধারিত। নেক্সট হচ্ছে সি অ্যাজ এ সিম্বল অফ দ্য আলটিমেট রিয়ালিটি। এখানে দেখানো হচ্ছে আলটিমেট রিয়ালিটি কি, মানুষের জীবনের চূড়ান্ত বাস্তব কি, মৃত্যু। তাহলে সমুদ্র এখানে কিন্তু সেই চূড়ান্ত বাস্তব বা মৃত্যুর প্রতীক, ঠিক আছে? বেশ, ক্যারেক্টার্স, তাহলে একটু চরিত্রগুলো জেনে নিই নাটকের। ভিজিবল অন স্টেজ, যাদেরকে আমরা স্টেজে দেখতে পাবো, কোন কোন ক্যারেক্টার? যেমন মরিয়া। মরিয়া হচ্ছে নাটকে যে প্রোটাগনিস্ট, কেন্দ্রীয় চরিত্র। মরিয়া কি না, এজেড উইমেন, একজন বয়স্কা মহিলা। সেকেন্ড হচ্ছে নোরা অ্যান্ড ক্যাথলিন। মরিয়ার দুই মেয়ে নোরা অ্যান্ড ক্যাথলিন, যাদেরকে আমরা কোরিক ক্যারেক্টার্স বলতে পারি, কিন্তু এদেরকে আবার আনরিলায়েবল ন্যারেটর বলা হচ্ছে। অনেক সময় তারা যে তথ্যগুলো দিচ্ছে সে তথ্যগুলো কিন্তু সঠিক হচ্ছে না। যেমন একটা সময় নোরা বলে ফেলছে যে মা মাইকেলকে বেশি ভালোবাসে, এটা ভুল তথ্য, এরা কিন্তু মরিয়াকে বুঝতে পারছে না। আবার কখনো বলছে প্রিস্ট বলেছে বার্টলের কিছু হবে না। তাহলে এরা আনরিলায়েবল ন্যারেটর, কেননা এরা অনেক সময় দেখা যাচ্ছে ভুল ইনফরমেশন দিচ্ছে, ঠিক আছে, ওই জন্য আনরিলায়েবল ন্যারেটর বলা হচ্ছে। তাহলে নোরা ক্যাথলিনকে স্টেজে দেখতে পাবো, মরিয়াকে দেখতে পাবো, বার্টলেকে দেখতে পাবো স্টেজে। বার্টলেকে না মরিয়ার শেষ জীবিত সন্তান, মানে পুত্র সন্তান। মরিয়ার 6টা ছেলে, 6টা ছেলের মধ্যে যে একটা ছেলে বেঁচে আছে, নাটকের শুরুতে বেঁচে আছে, শেষে আর বেঁচে থাকবে না, সেই একটা যে পুত্র সন্তান সে হচ্ছে বার্টলে। নেক্সট হচ্ছে ইমন অ্যান্ড কলম, এরা কফিন মেকার, কফিন বানাতে আসে, এদেরকে দেখতে পাবো। ওল্ড উইমেন উইথ রেড পেটিকোটস ওভার দেয়ার হেড, কয়েকজন বয়স্কা মহিলা যারা মাথায় লাল রঙের একটা পেটিকোট বলছে বা স্কার্ফ টাইপের, ঠিক আছে, জড়িয়ে আসে। এরা কি করে? এদেরকে বলা হয়ে থাকে এরা মোর্নিং করে, ঠিক আছে। হিন্দিতে দেখবে একটা টার্ম আছে রুদালি, মানে যাদেরকে ডাকা হয়, ভাড়া করে নিয়ে আসা হয় বিলাপ করার জন্য, এবং ওরা বিলাপ করলে এরা মনে করে যে আত্মা শান্তি লাভ করবে, ঠিক আছে। তাহলে এই ওল্ড উইমেনকেও স্টেজে দেখতে পাবো। এছাড়াও আরেকটা চরিত্রকে স্টেজে দেখতে পাবো, সেটা হচ্ছে সি, সমুদ্র। হ্যাঁ, শুনে একটু অবাক লাগছে, সমুদ্রকে কি করে দেখতে পাবো? সমুদ্র কিন্তু বারবার তার উপস্থিতি জানান দিয়ে দেয়, ডাইরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি। কখনো গাস্ট অফ উইন্ড, সমুদ্রের দমকা হাওয়ায় হঠাৎ করে দরজা খুলে যায়। কখনো ওই মৃতদেহর সাথে সমুদ্রের জল চুইয়ে চুইয়ে পড়ছে। তাহলে সমুদ্রের উপস্থিতিটাও কিন্তু আমরা স্টেজে দেখতে পাবো, যদিও বিষয়টা বেশ প্রতীকী। নেক্সট হচ্ছে ক্যারেক্টার্স নট ভিজিবল অন স্টেজ। এছাড়াও নাটকে কি কি চরিত্র রয়েছে? আরও কয়েকটা চরিত্র রয়েছে, কিন্তু এই চরিত্রগুলোকে আমরা স্টেজে দেখতে পাবো না,
শুনতে পাবো রেফারেন্স। যেমন ইয়াং প্রিস্ট, প্রায় দেখবে নোরা বলবে বা মরিয়া বলবে ইয়াং প্রিস্ট এই বললো, ইয়াং প্রিস্ট এইটা করতে বলেছেন। তো ইয়াং প্রিস্টকে আমরা স্টেজে দেখতে পাবো না, কিন্তু তার চরিত্রটা আমরা শুনতে পাবো বাকি ক্যারেক্টারদের মধ্যে দিয়ে। সেকেন্ড হচ্ছে মরিয়ার হাজব্যান্ড অ্যান্ড ফাদার ইন ল। মরিয়ার যে হাজব্যান্ড, তার যে স্বামী এবং তার যে শ্বশুর মশাই, তাদের যে রেফারেন্সটা সেটাও আমরা শুনতে পাবো। আর লাস্ট হচ্ছে মরিয়ার 5 সন্তান, 5 পুত্র সন্তান, স্টিফেন, শন, শমাস, প্যাচ, মাইকেল। ঠিক আছে, মরিয়ার এই 5 পুত্র সন্তান যাদেরকে আমরা স্টেজে দেখতে পাবো না, কিন্তু তাদের নাম বা তাদের যে মৃত্যু কিভাবে হচ্ছে সেই বর্ণনা পাবো। তাহলে এই নাটকে মরিয়ার কটা সন্তান রয়েছে? মরিয়ার টোটাল 8টা সন্তান রয়েছে, 6টা পুত্র সন্তান, 2টো কন্যা সন্তান। এই নাটকে টোটাল কজন মারা যাচ্ছে? 8 জন পুরুষ। ঠিক আছে, 6টা পুত্র সন্তান মরিয়ার, তার হাজব্যান্ড এবং তার ফাদার ইন ল। এই কয়েকটা ইনফরমেশন মাথায় রাখবে, তাহলে রাইডার্স টু দ্য সি কখনো ভুলবে না। বেশ, এবারে আমরা একটু এমসিকিউগুলো দেখে নেবো আজকের ক্লাসের। রাইডার্স টু দ্য সি ইজ এ, রাইডার্স টু দ্য সি কি, কীরকম নাটক? এ কমেডি, বি ট্র্যাজেডি, সি পোয়েটিক ড্রামা, ডি বোথ বি অ্যান্ড সি, ট্র্যাজেডি এবং পোয়েটিক ড্রামা। রাইট আনসার হচ্ছে ডি, রাইডার্স টু দ্য সিকে আমরা পোয়েটিক ড্রামাও বলি আবার ট্র্যাজেডিও বলি। নেক্সট, রাইডার্স টু দ্য সি ইজ এ ড্যাশ অ্যাক্ট প্লে। কটা অঙ্কের নাটক রাইডার্স টু দ্য সি? আমরা জানি রাইডার্স টু দ্য সি হচ্ছে 1 অ্যাক্ট প্লে বা 1 অঙ্কের নাটক, তাহলে অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট, দ্য টাইম অফ অ্যাকশন দ্যাট রাইডার্স টু দ্য সি কাভার্স, রাইডার্স টু দ্য সিতে কত দিনের অ্যাকশন দেখানো হচ্ছে? অপশন এ 1 উইক, অপশন বি 1 মান্থ, অপশন সি 1 ইয়ার, না অপশন ডি 1 সিঙ্গল ডে। ঠিক আছে, রাইট আনসার হচ্ছে 1 সিঙ্গল ডে, একদিনের ঘটনাবলী দেখানো হচ্ছে। নেক্সট, রাইডার্স টু দ্য সি ইজ অ্যান এক্সাম্পল অফ, রাইডার্স টু দ্য সি কি ধরনের নাটকের উদাহরণ? এ শেক্সপিরিয়ান কমেডি, বি গ্রিক ট্র্যাজেডি, সি মডার্ন ট্র্যাজেডি এবং ডি বোথ বি অ্যান্ড সি। আমরা দেখতে পেয়েছি রাইডার্স টু দ্য সিতে গ্রিক এবং মডার্ন এলিমেন্ট, তাই তো? তাহলে রাইট অপশন হচ্ছে ডি, বোথ বি অ্যান্ড সি। নেক্সট, দ্য প্রিপোজিশন টু ইন দ্য টাইটেল ইজ ইউজ টু সিগনিফাই, রাইডার্স টু দ্য সি এর ক্ষেত্রে টাইটেলটা কিন্তু অফ দ্য সি বলা হচ্ছে না, টু দ্য সি, মানে সমুদ্রটা যেন এখানে একটা গন্তব্য, তাই তো? যে গন্তব্যের উদ্দেশ্যে যেন যাচ্ছে, তাহলে মৃত্যু হচ্ছে মানুষের জীবনের চূড়ান্ত গন্তব্য, সেই জন্য টু দ্য সি বলা হচ্ছে। মানে সমুদ্রের এরা সবারই নয় বা সমুদ্রের রাইডার নয়, এরা হচ্ছে কি সমুদ্রের উদ্দেশ্যে বা সে মৃত্যু বা ইটার্নিটির উদ্দেশ্যে যাত্রাকারী। ওকে, তাহলে টু, টাইটেলে টুটা বোঝাচ্ছে অপশন এ ডেস্টিনেশনকে। 6, question number 6, the riders in the title refer to, riders বলতে কাকে বোঝানো হচ্ছে? এ মরিয়ার সান, মরিয়ার ছেলেদের, বি মরিয়ার সমস্ত বাচ্চাদের, ছেলে মেয়ে সবাইকে, সি মরিয়ার হাজব্যান্ড, ফাদার ইন ল, হার সানস, তার বাবা, তার শ্বশুর মশাই, তার হাজব্যান্ড এবং তার সমস্ত পুত্র সন্তানদের, নাকি ডি মরিয়াকে? দ্য রাইট আনসার ইজ মরিয়ার হাজব্যান্ড, তার ফাদার ইন ল এবং তার সমস্ত পুত্র সন্তানকে। নেক্সট, দ্য সেটিং অফ দ্য প্লে রাইডার্স টু দ্য সি, রাইডার্স টু দ্য সি নাটকের স্থান কোনটা, সেটিং কোনটা? এ ওয়ান অফ দ্য অ্যারন আইল্যান্ড অফ দ্য ইস্ট কোস্ট অফ আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডের পূর্ব প্রান্তের কোনো দ্বীপ, না ওয়ান অফ দ্য অ্যারন আইল্যান্ডস অফ দ্য ওয়েস্ট কোস্ট অফ আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডের পশ্চিম প্রান্তের অ্যারন আইল্যান্ড, সি ওয়ান অফ দ্য হেব্রাইডেস আয়ারল্যান্ড অফ দ্য ওয়েস্ট কোস্ট অফ স্কটল্যান্ড, স্কটল্যান্ডের পশ্চিম প্রান্তের হেব্রাইডেস মানে আইল্যান্ড, নাকি ওয়ান অফ দ্য অ্যারন আইল্যান্ডস অফ দ্য ওয়েস্ট কোস্ট অফ গলওয়ে, গলওয়ের পশ্চিম প্রান্তে কোনো অ্যারন আইল্যান্ড? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, আয়ারল্যান্ডের পশ্চিম প্রান্তে অবস্থিত একটা অ্যারন আইল্যান্ড। নেক্সট, নোরা অ্যান্ড ক্যাথলিনস রোল ইন দ্য প্লে ইজ সিমিলার টু দ্যাট অফ, নোরা আর ক্যাথলিনের রোলটা কিসের সাথে মিল পাওয়া যায়? এ ফেজ, নেমেসিস, ডেস্টিনি, ভাগ্যের, তারা কি ভাগ্যের রোল প্লে করছে? বি প্রোটাগনিস্ট, তারা কেন্দ্রীয় চরিত্র প্লে করছে? সি সুপার ন্যাচারাল, তারা
যে অপার্থিব বা অতিভৌতিক চরিত্র প্লে করছে, নাকি ডি কোরাস ইন গ্রিক ট্র্যাজেডি, তারা গ্রিক নাটকে কোরাসের চরিত্র প্লে করছে। আলোচনা করেছিলাম দে আর কল দ্য কোরিক ক্যারেক্টার্স, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, দ্য অ্যান্টাগনিস্ট অফ দ্য প্লে ইজ, এই নাটকে যে অ্যান্টাগনিস্ট মানে ভিলেন, প্রোটাগনিস্ট মানে হিরো বা অ্যান্টাগনিস্ট হচ্ছে ভিলেন, তাহলে অ্যান্টাগনিস্ট কে এই নাটকের, ভিলেন কে? এ নোরা, বি ক্যাথলিন, সি দ্য সি, আর ডি হচ্ছে বার্টলে। তাহলে এই নাটকের একটাই ভিলেন রয়েছে, সেটাকে সমুদ্র। অপশন সি ইজ দ্য রাইট আনসার। লাস্ট প্রশ্ন, দ্য নাম্বার অফ চিলড্রেন মরিয়া হ্যাড, মরিয়ার কতগুলো সন্তান ছিল? অপশন এ 8, অপশন বি 6, অপশন সি 5, অপশন ডি 9। মরিয়ার 8টা সন্তান ছিল, গুলিয়ে ফেলবে না কিন্তু, 6টা পুত্র সন্তান, 2টো কন্যা সন্তান, ঠিক আছে? মরিয়ার 8টা সন্তান ছিল। তাহলে রাইডার্স টু দ্য সি এর ইন্ট্রোডাক্টরি ক্লাস আজকে পুরো ডিটেল একটা সামারি, একটা ওভারভিউ সহ আজকে এখানে কমপ্লিট হচ্ছে। আর এর পরের ভিডিওতে আমরা রাইডার্স টু দ্য সি এর টেক্সট শুরু করব। আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক এবং কমেন্ট করবে, এবং রাইডার্স টু দ্য সি এর সমস্ত এমসিকিউ ফ্রিতে তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সঙ্গে থাকবে।